হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা বস্তুর উপর তাপের প্রভাব এই চ্যাপ্টারটা পড়ব। সো এই চ্যাপ্টার থেকে আমরা আজকে এমসিকিউ প্লাস সিকিউ, ঠিক আছে? সো এই চ্যাপ্টার থেকে আমরা এমসিকিউ প্লাস সিকিউ করার চেষ্টা করব এবং তোমাদেরকে তোমাদের জন্য যারা এসএসসি 26 এবং 27 বেস আছে তোমাদের জন্য আমি একটা এমসিকিউ সলভিং সিরিজ শুরু করেছি, রাইট? সো আজকের এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস, সেটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, মানে এই চ্যাপ্টারটা দ্বিতীয় ক্লাস। এখন বস্তুর উপর তাপের প্রভাব এই চ্যাপ্টারটা করার জন্য তোমার যতগুলো ফর্মুলা লাগবে সবগুলো কিন্তু এই পেজে দেওয়া হয়েছে। এবং যারা আমার প্রিভিয়াস ক্লাসটা করেছো, আই হোপ তোমরা কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের মতামতগুলো একটু শেয়ার করবে, ঠিক আছে? তাহলে চলো কথা না বের আজকে ক্লাসটা শুরু করছি। আজকে ক্লাসটা করলে তোমার আর কোথাও বস্তুর উপর তাপের প্রভাবের জন্য কোথাও বাহিরে এমসিকিউ করা লাগবে না, ঠিক আছে? সো তোমাদেরকে এমনভাবে করাবো যাতে একদম ফুল কভার হয় এবং সামনে কিন্তু আমাদের একটা রিভিশন পেড কোর্স সামনে আসবে, ঠিক আছে? এটা কিন্তু মাথা রাখবো তোমরা সবাই যারা আবার নিয়মিত ক্লাস করতেছো, তোমরা একটু অবশ্যই মাথা রাখবে। সেটা হচ্ছে যে আমাদের সামনে ফাইনাল একটা রিভিশন সিরিজ আসবে বা কোর্স আসবে, ওইখানে তোমরা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমার যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই আমি তাহলে সেটা কন্টিনিউ করবো, ঠিক আছে? ওকে, ফাইন। সো একটু জাস্ট খেয়াল করি আমরা। প্রথমত আমাদের যে ফর্মুলা লাগবে তাপমাত্রা স্কেলের সম্পর্ক ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে 5 স্টার দেওয়া যায়, 5 স্টার তোমাদের রাখতে পারবা, ঠিক আছে? এটা 5 স্টার। এখন এটা হচ্ছে মেন সূত্র। মেন সূত্রটা কীভাবে আসছে তোমাদের একটু দেখাবো। সো আগে মেন সূত্রটা কীভাবে আসছে একটু দেখাই তোমাদেরকে। যেমন অবশ্যই মাথা রাখবা, সেটা হচ্ছে ধ্রুবক। যদি এটা এমসিকিউ সিরিজের ক্লাস, তারপর হচ্ছে আমি একদম সিকিউ যাতে একদম পুরো সিকিউ যাতে কভার হয়, ঠিক আছে? যেমনটা দেখো 1 2 3 4 5 পাঁচটা ফর্মুলা মাধ্যমে কিন্তু বস্তুর উপর তাপের প্রভাব এই চ্যাপ্টার এমসিকিউ কিন্তু সলভ করা যায়, ঠিক আছে? তারপরেও শুধু পাঁচটা ফর্মুলা কিন্তু এমসিকিউ কোন কোন মানে কোন কোন ফর্মুলাগুলো একটু বেশি লাগবে সেগুলো আমরা একটু দেখবো, মানে তোমাদের দেখা দেবো যে তুমি পাঁচটা দিয়ে তুমি এই চ্যাপ্টার তুমি সিকিউ এমসিকিউ একদম কভার করতে পারবা। ওকে, সো ধ্রুবক মাইনাস নিম্ন বিন্দু, নিম্ন কি বলতো, নিম্ন বিন্দু ডিভাইড বাই উচ্চ বিন্দু এবং নিম্ন বিন্দু। এবার ধ্রুবকের জায়গায় তুমি রাখো, এই যে ধ্রুবকের জায়গায় রাখি আমরা টিসি। কেন? আমি সেলসিয়াসের জন্য বের করতেছি, তাহলে টিসি মাইনাস, তাহলে আমার সেলসিয়াসের সবচেয়ে নিম্ন বিন্দু কি 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উচ্চ বিন্দু কি 1000 বা 100 এবং নিম্ন বিন্দু কি 100, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি এটা? তাহলে সেমভাবে ফারেনহাইটের জন্য বের করো। সো টিএফ মাইনাস এটা কত 32। কেন? কারণ ফারেনহাইটের নিম্ন বিন্দু হচ্ছে 32, কত বলো তো 32। তাহলে এই ক্ষেত্রে আবার উচ্চ বিন্দু কত? উচ্চ বিন্দু হচ্ছে 212 মাইনাস 32। পুরো একটা স্কেল আমরা বসাই দিলাম। এবার আসলে আমরা কেলভিনের জন্য বসাই। কেলভিনটা হচ্ছে ধ্রুবক বসাবো টি কে মাইনাস 273.15 এবং এটা হচ্ছে কত 373.15 মাইনাস 273.15। সো এখান থেকে এই ফর্মুলাটা আসছে, ঠিক আছে? এই ফর্মুলাটাই মাথা রাখবা। যেমনটা দেখো টিসি ডিভাইড বাই 5 টিএফ সিএফ কে তোমরা কীভাবে মাথা রাখবা আমি একটু বলি। তোমাদের যদি একটু মনে রাখতে একটু প্রবলেম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমরা মাথা রাখবা। যেমন এই যে সিএফ কে, সিএফ কি বলো তো কে, তো সিএফ কে দেখো টিসি, অর্থাৎ এটা আমাদের সেলসিয়াসের জন্য। তো সেলসিয়াস ডিভাইড বাই 5, তুমি যখন এখানে 100 পেয়েছো, তো 100কে তুমি 20 দিয়ে ভাগ করবা, সেখানে 32 পাবা। 212 থেকে তোমার এটা 32, এটা থাকবে কত 180। তো 180কে তুমি যখন 20 দিয়ে ভাগ করবা অবশ্যই 9 পাবা, ঠিক আছে? ধরো তোমার এগুলো মাথায় আসতেছে না, কোনগুলা এগুলো মাথায় আসতেছে না, জাস্ট তুমি এইটা কয়েকবার যদি প্র্যাকটিস করো, এটা কয়েকবার প্র্যাকটিস করলে আই হোপ এটা তোমার ইজি চলে আসবে। কোনটা? এটা তোমার ইজি চলে আসবে। তাহলে তুমি ধরো, তারপর তোমাদের একটা ট্রিক্স শিখাই দিই।
তোমাদের এখন বললাম, তো শুরুতে এই যে ইকুয়াল, এটাও ইকুয়াল থাকবে, এটাও ইকুয়াল থাকবে। তাহলে প্রথমে রাখবা হচ্ছে কি টিসি, দেখা যাচ্ছে কি টিসি রাখবা, তাহলে টিসি টি এফ আরটা হচ্ছে টি কে, এটা না? তাহলে নিচে এখানে 5 দিয়ে দাও, সো এখানে কত 5 দিয়ে দিবা। কে এর ক্ষেত্রে এটাও 5, এটাও 5। এবার মাইনাস দিতে হবে, কারণ এখানে 100-এর মধ্যে 0 ছিল, সো এটা একটু মনে রাখতে হবে 32, এবং এটা হচ্ছে কত 273.15, এবং এটা থাকবে 9, এটা কত থাকবে 9 থাকবে। সো এটা দিয়েও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এবার আরও এমসিকিউ আসে, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ থেকে। দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে বলে আমাদেরকে, এই যে আলফার মানটাই আমাদের বের করতে বলে। সো আলফার মানটাকে বলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। ওকে, সো আই থিঙ্ক যারা হচ্ছে ক্লাস করবা তোমাদের একটু প্রবলেম হবে, আমার আশেপাশে একটু নয়েজ হচ্ছে। সো ক্লাস টাইমে হচ্ছে নয়েজ হচ্ছে, এখন কী করবো, ক্লাসটা তো কন্টিনিউ করতে যেতে হবে, একটু তোমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে। আই হোপ তোমরা পারবা। সো অবশ্যই এটা 30 স্টারের মধ্যে থাকবে, এটা 30 স্টারের মধ্যে থাকবে, এবং আয়তন প্রসারকও কিন্তু 30 স্টার, ঠিক আছে? সো তুমি এই 5টা ফর্মুলা করলে তোমার এমসিকিউ এবং সিকিউ কভার হয়ে আসবে। যখন আমরা ধাপে ধাপে করবো তখন তোমার কাছে এগুলো একদম কভার হবে। ওকে, আচ্ছা, এখন দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে সহগ আলফা ইকুয়াল L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এই ফর্মুলাটা এখন তো ফর্মুলা চালা, ফিজিক্স মানে হচ্ছে তোমার ফর্মুলা, ফিজিক্সে ফর্মুলা চালা তুমি মানে কোনো আগতে পারবে না। তাই ফর্মুলাগুলো হাতে লিখে কয়েকবার, সেটা হতে পারে একটা 5 টাইমস, 6 টাইমস, 7 টাইমস, জাস্ট 1 মিনিট। সরি, তাহলে আমাদের L2 মাইনাস L1টা কি, দৈর্ঘ্য বৃদ্ধি। প্রশ্ন যখন মাথায় রাখবা আমরা করব, প্রশ্ন যখন দৈর্ঘ্য বৃদ্ধির কথা বলবে, দ্যাটস মিন শুধু তুমি এখানে মাথায় রাখবা, সো এটাকে তুমি ডেল এল মাথা রাখবা। সো ডেল এল মানে কি, আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি আমাকে জিজ্ঞেস করছে। L1 আদি দৈর্ঘ্য, T2 মাইনাস T1 মানে তাপমাত্রা বৃদ্ধি, T2 মাইনাস T1 তাপমাত্রা বৃদ্ধিটাকে তুমি ডেল টি হিসেবে রাখতে পারো। আমরা ফর্মুলা কি পাই, সো ডেল এল ডিভাইড বাই 1 ইন্টু ডেল টি। ডেল কি বলতো টি, আর শর্টকাট করে দিয়ে দিলাম। সেম, একদম সেম ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে আমরা বিটা ব্যবহার করব। সো A2 মাইনাস A1টা কি, A2 মাইনাস A1 হলো, যেমন A2 মাইনাস A1 এটা হচ্ছে তোমার ক্ষেত্র বৃদ্ধি, তো এই ক্ষেত্রে আমাদের A1টা কি হবে, আদি ক্ষেত্র, এবং ডেল আমরা ডেলটিটাই দিই, ডেলটি মাত্রা তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা কি হবে বৃদ্ধি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আয়তন প্রসারণ সহগ, যেটা মান হচ্ছে কি গামা, সো এখানে B2 মাইনাস, অর্থাৎ আমরা ডেল বি মাইনাস আমরা বলতে পারি। সো এটা হচ্ছে আয়তন বৃদ্ধি, সো আয়তন বৃদ্ধি। সো B1টা কি আদি আয়তন, এবং ডেল টি মাইনাস হলো তাপমাত্রা বৃদ্ধি, সো এখান থেকে আশা করছি একটা টাইপ, ঠিক আছে? এই দুটো টাইপ মাথা রাখবা। এখন প্রশ্নে আরও একটু বের করতে বলে, সেটা হচ্ছে আলফা ইকুয়াল বিটা ডিভাইড বাই হচ্ছে 2 ইকুয়াল গামা ডিভাইড বাই হচ্ছে 3, এবং এটা একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 4 দিয়ে দাও। সো এখান থেকেও এটা একটা টাইপ, এবং এটাও একটা টাইপ, এমসিকিউতে কিন্তু এখান থেকে বেশি আসে, ঠিক আছে? আচ্ছা, দ্য লাস্ট ওয়ান হচ্ছে কি তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ। এটাকে তুমিও 5 স্টার দিতে পারবা, ঠিক আছে? এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, তুমি সিম্পল তোমাকে যদি দেখায় এটা মাথায় রাখবা। সো কিউ ইকুয়াল এম এস ডেল টি,
এখন কিউর মান কি এটা মাথায় রাখতে হবে। আমাদের কিউ মানে কি বোঝাচ্ছে? কিউ মানে বোঝাচ্ছে তাপ। কিউ মানে কি বলতো? কিউ মানে হচ্ছে তাপ। তাহলে আমার এমটা মানে কি? এম মানে হচ্ছে বস্তুর ভর। তাহলে এস মানে কি? এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে ডেলটি মানে কি? তোমার তাপমাত্রার পার্থক্য। তাহলে এই ক্ষেত্রে আরেকটা আছে, এই যে আমরা বলেছিলাম তাপ ধারণ ক্ষমতা, আমরা আপেক্ষিক তাপ কি বলবো? আপেক্ষিক তাপ। ঠিক আছে, বুঝতে পারছি? এস, আপেক্ষিক তাপটা হচ্ছে এস, এই যে এটা, এটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে তাপ ধারণ ক্ষমতা কোনটা? তাপ ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের সি। তাহলে আমরা লিখতে পারি কি দেখো, আমরা যদি এস ইকুয়াল সি ডিভাইড বাই এম এটা যদি লিখি, তাহলে সি তো আমাদের আপেক্ষিক তাপ, তাহলে সি ইকুয়াল এম এস। সি ইকুয়াল কি বলতো? এম এস। তাহলে তাপ ধারণ ক্ষমতা কি হবে? তাপ ধারণ কত সূত্র হচ্ছে কি? এম এস। আর আপেক্ষিক তাপের সূত্র হচ্ছে কিউ ডিভাইড বাই এম ডেল টি। এম ডেল টি, এক্ষেত্রে কিউ এইভাবে রাখতে পারবে। ঠিক আছে, এস ইকুয়াল, ঠিক আছে, এস ইকুয়াল রাখতে হবে, এসটাই তো আপেক্ষিক তাপ। সো আরেকটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ সূত্র, পিবি ইকুয়ালস টু এনআরটি। সো এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। সো এখান থেকে প্রশ্ন আসার একটু সিকিউতে আসে। এবার আমরা একটু সিকিউতে কোনগুলো বেশি আসে, এটা হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ। সিকিউ প্লাস কি বলতো? এমসিকিউতে এটা বেশি আসে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবা। ঠিক আছে, আর যাদের হচ্ছে এই পেজের ফর্মুলাগুলো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ঠিক আছে, কারণ ফ্রিতে আসলে তোমাদেরকে এত কিছু দেওয়ার পরও তোমরা নিতে পারো নিজের জন্য। সো যাদের লাগবে তখন আমি বুঝতে পারবো আসলে এদের লাগতেছে। সো এটা হচ্ছে সিকিউতে আসে, সিকিউতে। সো এটাও সিকিউ এবং এটাও কি বলতো? এটা হচ্ছে সিকিউ। ঠিক আছে, আচ্ছা, এবং এটাও আসে এমসিকিউ এবং সিকিউ, এটাও এমসিকিউতে আসে কিছুটা, এই জন্য এটা নিচে লিখলাম। ঠিক আছে, তারপর আমরা আলটিমেটলি কয়েকটা ফর্মুলা পড়লে আমাদের বস্তুর উপর তাপের প্রভাবটা কী হবে? কভার হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু সলভ করা শুরু করি। আচ্ছা, আমরা প্রথম থেকে তাহলে শুরু করছি। আমাদের দেখে যাচ্ছে কি, আমার সাথে আসলে আর কোনো ওয়ে নেই। আমি চাইলাম তোমাদের হচ্ছে ল্যাপটপ থেকে নিব, তোমাদের অনেকে বুঝতে নাকি একটু অসুবিধা হয়, তাই হচ্ছে হাতে কলমে আবার আচ্ছা আমার থেকে এইভাবে শিফট হতে হয়েছে। আচ্ছা, রেল লাইন নির্মাণের সময় দুটি রেল যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন? ফাঁকা রাখা হয় কেন? অর্থাৎ কি বোঝাচ্ছে? যে আমাদের রেল দুইটা গাড়ি আছে, মানে চাকার রাস্তা। সো এই দুইটা রেল লাইনের মধ্যে তোমার ফাঁকা রাখা হয় কেন? আসলে দেখা যায় রেল লাইনটা দেখতে এরকম হয়, এরকম দেখতে, রাইট? সো ইজ কন্টিনিউ চলতেছে। একটু স্কেল করি আমরা। যখন একটা পাত এবং একটা পাত, যখন চলা শুরু হয় তখন এই পাতগুলো কিন্তু হিট হয়। তাহলে এই লোহা হিট হলে কি হয় বলো তো? অবশ্য বেঁকে যায়। মাথা রাখো, লোহা হিট হলে কিন্তু বেঁকে যায়, এটা মাথা রাখতে হবে। যারা হচ্ছে কামার ভাইয়েরা আছে, ওনারা যখন দেখবা লোহাকে গরম করে একদম পুরো লাল টকবগে লাল হয়ে যায়, তখন ওইখানে যখন হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তখন আকৃতি ধারণ করে। ঠিক রেল লাইন যখন এখান থেকে ক্রসিং হয় বা যখন এখান থেকে পারাপারি শুরু করে বা এটার উপর দিয়ে যায় তখন এটা কিন্তু হিট হতে শুরু করে। এই যে হিটের তাপটা তো অবজার্ভ করার জন্য এখানে গ্যাপ এটা রাখা হয়। ঠিক আছে, মাথা রাখো। এই জন্য এখানে বলছে, একটু জাস্ট আমরা একটু পরে দেখি যে রেল লাইনের দুটি পাতের সংযোগস্থল ফাঁকা থাকে। তো চাকার সাথে রেল লাইনের পাতের ঘর্ষণের ফলে তাপ শক্তি সৃষ্টি হয়। অবশ্যই যখন এখানে এটা হিট হবে তখন এখানে তাপ উৎপন্ন হবে। এই তাপ রেল লাইনকে প্রসারিত করে। শুরুতে বললাম যখন আমি কোনো একটা লোহাকে গরম করবে এটা বাঁকা হতে শুরু করবে। দুটি লাইনের মধ্যে ফাঁকা না থাকলে প্রসারণের জন্য যথেষ্ট জায়গা অভাবে রেল লাইন কিন্তু বাঁকা যেতে পারে এবং দুর্ঘটনার সৃষ্টি হবে। এই জন্য আমাদের রেল লাইনটা এইভাবে কিন্তু ফাঁকা থাকে। যেটুকু একটা জ্ঞানমূলক প্রশ্ন। আমরা শুরুতে আছে কয়েকটা হচ্ছে আনকমন দিয়ে শুরু করব। ঠিক আছে, আনকমন দিয়ে শুরু করবো, ওটা দেখা যাচ্ছে না কেন? আনকমন দিয়ে শুরু করব আমরা। তো এবার একটু দেখি আমরা 2 নাম্বারটা। গর্মাত্মক দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? গর্মাত্মক দেহ খুবই অস্বস্তিকর
শরীরে ঘাম শরীর থেকে বাষ্পীভবন সুপ্ত তাপ গ্রহণ করে বাষ্প হয়ে উঠে যায়। তো ফাঁকার বাতাস সেই গরম বাষ্পকে দ্রবীভূত করে, ফলে ঠান্ডা হয় এবং আরাম অনুভূত হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার আনসার কি হবে? ও আচ্ছা, আমরা 1 নম্বর আনসারটা তো পড়ি নাই। এক্ষেত্রে আমাদের 1 নম্বর আনসারটা কি হবে? লোহার সাশ্রয় করার জন্য? না। গ্রীষ্মকালে রেল লাইনে তাপমাত্রার বৃদ্ধি হ্রাস করার জন্য? না, আসলে না। রেলগাড়ি চলার সময় কটকট শব্দ হয়, তাপীয় প্রসারণের জন্য, রেল লাইনে বিকৃতি পরিহার করার জন্য। এই আনসারটা হচ্ছে গ নাম্বারটা। কি নাম্বার? এই যে গ নাম্বারটা। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? ব্লার হয়ে গেছে। আচ্ছা, এবার 2 নম্বর আনসারটা কি? আমাদের 2 নম্বর আনসারটা হবে যে বাষ্পায়ন শীতলীকরণ সৃষ্টি করে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা 3 নাম্বারটা করি। সুপ্ত তাপের মাধ্যমে। সুপ্ত তাপের কি বলতো? মাধ্যমে। এখন সুপ্ত তাপ আসলে কি করে? আমাদের বস্তু তাপমাত্রা বৃদ্ধি হয়, তারপর হচ্ছে বস্তুর অবস্থান পরিবর্তন, অবশ্যই অবস্থান পরিবর্তন করে। তাপের ক্ষেত্রে তাপমাত্রার বৃদ্ধি আসবে না। তো বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। সো এই ক্ষেত্রে এই দুটো মাথা রাখবা। সো 2 নাম্বারটা সঠিক এবং 3 নাম্বারটা সঠিক। 1 নাম্বারটা কিন্তু সঠিক না, 2, 3। ঠিক আছে? তারপর আমরা 4 নাম্বারটা একটু দেখার চেষ্টা করি যে 4 নাম্বারটা কি বলছে, যে সম্পূর্ণ বরফ গলাতে কত সময় লেগেছিল। সো গ্রাফের ক্ষেত্রে আমাদের ওয়াই অক্ষের মধ্যে আমাদের তাপমাত্রা টেম্পারেচার দেওয়া আছে, অ্যান্ড এক্স অক্ষের মধ্যে আমাদের সময়টা দেওয়া আছে। এটা শুধু এই গ্রাফের জন্য না, সকল গ্রাফের জন্য মাথা রাখবা। যখন সময় নিয়ে গ্রাফ করবে তখন সময়কে কিন্তু এক্স অক্ষে ব্যবহার করবা, সময়কে এক্স অক্ষে ব্যবহার করবে। এখন সময়টা যদি আমরা 6 মিনিট থেকে শুরু করি, তার মানে 0 থেকে বা একদম শুরু থেকে এবং 6 মিনিট পর্যন্ত, 6 মিনিট পর্যন্ত কোনো কোনো কি হয় না বলো তো? কোনো বরফ গলা কি শুরু হয়েছে? 6 মিনিট থেকে শুরু হয়েছে, কিন্তু আস্তে আস্তে টেম্পারেচারটা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, 6 মিনিট থেকে শুরু করেছে। তাহলে সম্পূর্ণ বরফ গলতে কত সময় লেগেছিল? অবশ্যই 6 মিনিট। এখনো বুঝো নাই মনে হয়। আমার এই যে সময়টুকু আছে, এটা ফাঁকা যে সময়টুকু আছে, এখান থেকে কিন্তু স্টার্ট হয় নাই। তাহলে গলতে শুরু করেছে, দেখো সম্পূর্ণ বরফ গলতে কত সময় লেগেছিল? অবশ্যই 6 সেকেন্ড। আমরা যে জানি, যেমন বরফের, আমরা বরফ জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? হ্যাঁ, এটাই তো জানি, কিন্তু এটার মধ্যে আরেকটা রহস্য আছে। জাস্ট ওয়েট। 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি যখন এটা আইসের জন্য আছে, তখন এটা 0 ডিগ্রি, এটা আইস। এই আইসটা 0 ডিগ্রি ওয়াটারে, সো 0 ডিগ্রি এটা ওয়াটার, মাথা রাখো। সেম কিন্তু 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি। সো পানির টেম্পারেচার কিন্তু শুরু হয় 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, রাইট? তাহলে আইসের ক্ষেত্রে সর্বনিম্ন 0 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস। সো আইস থেকে ওয়াটারে যেতেও কিন্তু কত লাগবে? 0 ডিগ্রি সেলসিয়াস। আগে 0 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু কনভার্ট হতে হবে। এই যে 0 ডিগ্রি আইসের টেম্পারেচার থেকে 0 ডিগ্রি ওয়াটারে কিন্তু টেম্পারেচার কনভার্ট হতে হবে, তাহলে কিন্তু হবে না। এই জন্য এখান থেকেও এই ফাঁকাটায় 6 মিনিট থেকে শুরু হয়েছে। সো এখানে কিন্তু বরফ গলা শুরু হয়েছে 6 মিনিট থেকে। এখানে কিন্তু একটা হিন্ট দেওয়া হয়েছে। সো এটা একটু বোঝার চেষ্টা করবো। আমি কি বোঝাতে পেরেছি কিনা আমি জানি না, যদি বা এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। সো যখন বলবে সম্পূর্ণ বরফ গলতে শুরু হয় কত মিনিটে? 6 মিনিটে। ঠিক আছে? আচ্ছা, এবার ফাইন। আসলে আমি খুবই দুঃখিত, বাসায় হচ্ছে একটু আওয়াজ আসার কারণে। তারপর তোমাদেরকে তোমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে ক্লাস, যখন তোমাদেরকে প্রমিস করেছি জন্য ক্লাসটুকু নিয়ে ফেলতে হচ্ছে। তোমাদের যদি সিরিজটা ভালো লাগে থাকে, অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউ আসবে। যদি সিরিজ তোমাদের যদি আমি ইন্টারেস্ট না দেখি, ঠিক আছে, ইন্টারেস্ট না দেখি, তাহলে আমার মতো আমি ক্লাস নিতে থাকবো। গলিত পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় কত সময় বা কত মিনিট লাগতে পারে? আমার 6 মিনিট থেকে শুরু করে বরফ গলতে, এটা হচ্ছে বরফ, এখানে এটা বরফ, ঠিক আছে? বরফ এখানে, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে বরফ, এবং এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে পানি। সো বরফ গলতে শুরু করেছিল আমার 6 মিনিটে, তাহলে পানি গলতে শুরু করছে কত মিনিটে বলো তো? পানি এটা, তো পানির ঠিক 6 মিনিটে। এই যে এই টিমটা বাতা রাখবা, এই টিমটা। আমার একটা বরফের কিন্তু সর্বনিম্ন 0 ডিগ্রি সেলসিয়াস মানে থাকবে।
সো বরফ থেকে পানিতে কনভার্ট হতে কিন্তু সেম টেম্পারেচারে লাগতেছে, মানে একদম সেম ওটা ওটা একটা ধর্ম, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে 6 মিটার থেকে শুরু করেছে, এই যে এটা এই চিত্রটাকে ভালো করে খেয়াল রাখবা। সো এই দুটো চিত্র। এবার আসো আমরা 6 নাম্বারে যাই। সো কোনটি পারদ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্ম? কোনটি পারদ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্ম? একদম মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে দৈর্ঘ্য। সেটা কি বলতো? দৈর্ঘ্য। পারদের তাপমাত্রিক ধর্ম কি আছে? দৈর্ঘ্য আছে। আচ্ছা, কোনো বস্তু ভর m, তো আপেক্ষিক তাপ হচ্ছে x, তাপ ধারণ ক্ষমতা c হলে নিচের কোনটি সঠিক? তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে বলেছিলাম না যে আমাদের এখানে এই চার্টের মধ্যে যে ফর্মুলাগুলো রাখছি সেই ফর্মুলা থেকে কোনটা ইম্পর্টেন্ট, এই যে দেখছো তাপ ধারণ ক্ষমতা আমার এই সূত্রটাই আসছে। সো একটু জাস্ট খেয়াল করো, আমাদের এখানে কি বলছে, যে প্রশ্নটা ব্লার হয়ে গেছে, রাইট। কোনো বস্তুর ভর m এবং আপেক্ষিক তাপ s, তাপমাত্রার ক্ষমতা c হলে নিচে কোনটা সঠিক? তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখো, আমাদের কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে হচ্ছে m দেওয়া আছে, রাইট। সো m দেওয়া আছে, সো m দেওয়া আছে, m দেওয়া আছে, তারপর হচ্ছে s c দেওয়া আছে। তাহলে খেয়াল করো, আমরা কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম হচ্ছে কিউ ইকুয়াল এম এস ডেল টি, এম এস ডেল টি আমরা একটা সূত্র শিখেছিলাম, রাইট। এবং আরটা শিখেছিলাম হচ্ছে কি, সো এস ইকুয়াল সি ডিভাইড বাই এম, অর্থাৎ এই যে সি ইকুয়াল এম এস, সি ইকুয়াল কি বলতো? এম এস। এখন তোমার সূত্রের সাথে কোনটা মিলে যাচ্ছে দেখো, আমার এখানে সি আছে, সি ইকুয়াল আসলে কিটা হচ্ছে না, এটা আসলে ভুল, এটাও ভুল। সো সি ইকুয়াল হচ্ছে কি এম এস, তাহলে যে দেখো এস ইকুয়াল সি বাই এম, এস ইকুয়াল সি বাই এম, তাহলে আমার রাইট আনসার কোনটা? তার মানে তোমরা এই চ্যাপ্টারটা করার জন্য ফর্মুলাগুলো একটু বিশেষ করে নজর দিতে হবে। সো এটা একটু 2 স্টার দেওয়া যায়। 2 স্টার কেন দিলাম? কারণ তোমরা ফর্মুলার মধ্যে একটু জোর দিতে হবে, ঠিক আছে, একটু ফর্মুলার মধ্যে জোর দিতে হবে, এটা বোঝানোর জন্য। 20 ডিগ্রি তাপমাত্রায় একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, তারপরে হচ্ছে 50 ডিগ্রি তাপমাত্রার এর দৈর্ঘ্য 100.033 মিটার হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত হবে? সো আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে বলছে, অর্থাৎ কোনটা বলতো? দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে হচ্ছে এটা। সো আলফা ইকুয়াল ডেল এল ডিভাইড বাই এল ওয়ান ইন্টু ডেল টি, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা চলো একটু বের করার চেষ্টা করি আমরা। সো আমাদের কি বলছে, আমাদের আলফা ইকুয়াল ডেল টি, অর্থাৎ মানে এল টু মাইনাস এল ওয়ান, সো এল ওয়ান ইন্টু আমাদের এখানে টি টু মাইনাস টি ওয়ান, সেটা আমরা ফর্মুলাটা বসাবো। আমাদের টি টু কত দেওয়া আছে? আমাদের টি টু দেওয়া আছে হচ্ছে সরি এল টু দেওয়া আছে হচ্ছে 100 আমরা দেখি 100.033 মাইনাস, তো এল ওয়ান কত দেওয়া আছে? 100, তারপর হচ্ছে এটাও 100 হবে, এবং টি টু কত দেওয়া আছে আমার এখানে হচ্ছে 50, এবং এটা হচ্ছে 20 কেলভিনে প্রকাশ করব। সো 50 থেকে 20 গেলে হচ্ছে 30। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, আমাদের কত থাকে? 0.33 ভাগ আমাদের এটা 3000 থাকে না, আমাদের 1.1 10 টু দি পাওয়ার হচ্ছে কত? 4, ঠিক আছে। আমাদের আনসার কোনটার সাথে মিলে যায়? কেলভিন, এটা কিন্তু তাপমাত্রা কিন্তু কেলভিনে রাখতে হবে, ঠিক আছে, পার কেলভিনে রাখতে হবে, এটা কেলভিনে রাখবা। তাহলে আমাদের কত হয়? 1.1, এই যে 1 8 নাম্বার আছে, এই যে 8 নাম্বারের ক নাম্বারটা, এই যে দেখো 8 নাম্বারে কি বলতো? ক। কীভাবে বের করলাম একটু জাস্ট খেয়াল করে আমরা। এল টু কত পেয়েছিলাম আমরা? 100.033, এবং এল ওয়ান কত পেয়েছি? এল ওয়ান পেয়েছে 100, এবং এল ওয়ানটা এখানে বসালাম। সো আমরা এখানে টেম্পারেচারের মধ্যে যে ডিফারেন্টটা রয়েছে আমরা ওটা বের করছি, ওটা বের করে কত পাইছি? 30। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পার করলাম, ঠিক আছে, 3000 শেষ। এবার আসি আমরা 9 নাম্বারটা, নিচের কোন পদার্থটির উপর চাপ বৃদ্ধি কমা করলে গলনাঙ্ক বাড়বে?
চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক বাড়বে কোনটাতে? এটাতে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে মোম। আমরা মোমের মধ্যে চাপ বৃদ্ধি করলে এটা হচ্ছে তোমার গলনাঙ্ক বাড়ে যায়। তো জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ কত জুল পার কেজি পার কেলভিন? জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ কত জুল? সো এরকম যখন আসবে, যখন আপেক্ষিক তাপ তোমাদের বের করতে বলবে, এটা একটু মাথায় রাখবে। আপেক্ষিক তাপের যে স্টার্টগুলো আছে এগুলো তোমরা একটু মুখস্থ করে ফেলবা। সো এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, এটা একটু মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে 2000 জুল পার কেজি পার মোল। কোটিং থেকে তরলে, ঠিক আছে, কোটিং থেকে কি বলতো, কোটিং থেকে তরলে রূপান্তরের সময় যে সকল পদার্থের আয়তন হ্রাস পায় তাদেরকে গণনা কখন কমে যায়? কখন কমে যায়? কঠিন থেকে তরলে রূপান্তর করার সময় যখন আয়তন কি বলতো হ্রাস পায় তখন তাদের গলনাঙ্ক কখন কমে যায়? সো এটা মাথায় রাখতে হবে যখন চাপ বাড়লে। এই যে দেখো আমরা চাপ যখন বৃদ্ধি করেছিলাম আমাদের মোমের আয়তনটা কি হয়ে গেছিল? কমে গিয়েছিল। তার মানে এটা একটা রিপিটেড না, এটা অবশ্যই একটা রিপিটেড। সো পার্টি রিপিটেড। এবারটি জাস্ট খেয়াল করো, কোনো একদিনে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা 30 ডিগ্রি হলো ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে? তার আমার সেলসিয়াস দেওয়া আছে এবং ফারেনহাইট, সেলসিয়াস দেওয়া আছে এবং ফারেনহাইট, তার মানে আমার সেলসিয়াস থেকে ফারেনহাইটটা দেওয়া আছে। তো আমরা করে ফেলি। সো আমার কত দেওয়া আছে? 25 থেকে 30, তাই না? আমার 25 থেকে কত দেওয়া আছে? 30 দেওয়া আছে ডিগ্রিটা, ঠিক আছে, C1। তো ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? তো এই ক্ষেত্রে দেখো আমার এখানে এটা টিসিটে কত ধরবো? আমার টিসিটে ধরবো, ধ্রুবকটাই বের করবো আমার ফারেনহাইট স্কেলে। তো আমার কত দেওয়া আছে? আমার 30 থেকে 25, এটা হচ্ছে 25 বা ডিভাইড বাই আমার ফারেনহাইট স্কেলটা বের করবো 25 এবং 9, আড়াআড়ি গুণ করে ফেলো। সো 25 ইন্টু হচ্ছে 9, 25 ভাগ 5, সরি ভাগ 5 হচ্ছে কত? 45, 90 হচ্ছে 2, কত আসে? 30 আসে। আমাদের আনসার কি 30 আসে? সো বিটার সাথে আবার প্লাস প্লাস ফারেনহাইট স্কেলের জন্য আমরা নাই, আমরা ক্যালকুলেশনটা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে 5, ঠিক আছে, 25 5 9 9 প্লাস 32, 25 ইন্টু 9 ভাগ 5, এটা হচ্ছে প্লাস 20 কত? 32, আমাদের 79, 79 আসে। তো বৃদ্ধির ক্ষেত্রে আমাদের ফারেনহাইট কত ছিল? বৃদ্ধির ক্ষেত্রে ফারেনহাইট স্কেলের 77 আসতেছে। এখানে আনসারটা দেওয়া নাই, ঠিক আছে, এখানে আনসারটা দেওয়া নাই। আমাদের হচ্ছে কত? 77 ফারেনহাইট আসতেছে। আচ্ছা, দুটার ক্ষেত্রে আমরা একটার জন্য 25 দিয়ে করলে, আমরা প্রথমে ধরো টেম্পারেচার 25 দিয়ে করলাম, মানে সেলসিয়াসের ক্ষেত্রে 25 দিয়ে করলাম, তারপর তোমাকে কত হবে? কত আবার 30 দিয়ে করতে হবে। 30 এটা হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে TF মাইনাস কত? 32 ডিভাইড বাই হচ্ছে 9। সো 30 দিয়ে করে দেখি, আমরা চেষ্টা করে দেখি। সো এখানে কত পেলাম? এটা হচ্ছে আমরা পেলাম 77 ফারেনহাইট, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 30 ডিগ্রি নিয়ে করে দেখলাম, করে দেখি। প্রথমে 25 ডিগ্রি নিয়ে করলাম। সো আমাদের এখানে আছে 30 গুণ 9 ডিভাইড বাই হচ্ছে 5 দিয়ে করি। সো বিকার থেকে হচ্ছে প্লাস কত? 22, 86 বিয়োগ তো আমার হচ্ছে 9, সরি 9, আনসার 9 আসছে। আমরা যখন 30 ডিগ্রি করবো তখন আমাদের আনসার কত আসে? আমাদের হচ্ছে 86 ডিগ্রি ফারেনহাইট। সো এটা থেকে এটা আমরা বিয়োগ করবো। এক্ষেত্রে আমাদের কি বলেছে দেখো, তাপমাত্রার বৃদ্ধির কথা বলছে ফাইনালাইজ করে তাপমাত্রা। আনসারটা হচ্ছে 9ই হবে। এই যে 86 থেকে তুমি যখন 86 থেকে হচ্ছে 77 কি করবা? মাইনাস করবে, তখন 9ই বের হবে। আচ্ছা, তো এবার আসো আমরা পানির তৈলবিন্দু তাপমাত্রা, পানির তৈলবিন্দু তাপমাত্রা কত কেলভিন হবে? সো এখানে পানির তৈলবিন্দু তাপমাত্রা এটা একটু তোমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে 273 কেলভিন। কেলভিনের জন্য কেলভিন হবে। সো আপেক্ষিক তাপ, ভালো করে বলেছিলাম, আপেক্ষিক তাপের ক্ষেত্রে তোমরা এই ফর্মুলাগুলো মানে আপেক্ষিক কার বেশি কার কম এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। সো এই ক্ষেত্রে এটা হবে সীসা, ঠিক আছে। সো এটা একটু রিপিটেড। এবার আসো আমরা তামার আপেক্ষিক তাপ, তামার আপেক্ষিক তাপ অর্থাৎ এস এর মান দেওয়া আছে, রাইট? আপেক্ষিক তাপটা কি দেওয়া আছে?
দেওয়া আছে। সো এটা এস এর মান দেওয়া আছে, এটা এম এর মান দেওয়া আছে, তাপ ধারণ ক্ষমতা অর্থাৎ সি এর মানটা আমাদের বের করতে হবে। সো ফর্মুলা কোনটা? এই যে আমরা এখন এই যে লিখলাম, এই যে এস, আমাদের কিসের মান বের করতে বলছে? তাপ ধারণ ক্ষমতা, অর্থাৎ সি ইকুয়াল এম এস। তাহলে এম এর মান কত বলছে? 5 কেজি ইন্টু 400 কত আসবে? 2000। কত আসবে? 2000। আনসার হচ্ছে এটা। তামার আয়তন প্রসারণ সহগ কত? তামার আয়তন প্রসারণ, আয়তন যখন বলছে তার মানে হচ্ছে আলফা বিটা গামা। গামার মানটা আমাদের বের করতে বলছে। গামার মানটা কি বের করতে বলছে? সো এই ক্ষেত্রে আমরা এটা মুখস্থ রাখতে হবে, এটা একটু মুখস্থ টাইপ। এটা হচ্ছে কি তামার আয়তন প্রসারণ সহগ কত? এই যে 50.1 ইন্টু 10⁻6 পার কেলভিন। সো কোন জোড়া বস্তু তাপমাত্রিক ধর্ম? কোন জোড়া বস্তু তাপমাত্রিক ধর্ম? সেটা হচ্ছে চাপ এবং ঘনত্ব। চাপ এবং কি বলতো? ঘনত্ব। তাপমাত্রিক কি বলতো? ধর্ম। আচ্ছা। তো সুস্থ মানুষের দেওয়া তাপমাত্রা কত কেলভিন হয়? সুস্থ মানুষের তাপমাত্রা এটা হচ্ছে একদম 300 কত? 309.86 কেলভিন। এটা একটু মাথা রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা আরো কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করি। আমাদের এটা হয়তো আরেকটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, সুপ্ততা পরিবর্তন ঘটায় কোনটি? সুপ্ততার পরিবর্তন ঘটায় হচ্ছে, এটা হচ্ছে অবস্থার এটা হচ্ছে মুখস্থ টাইপের, সেজন্য এটা আমরা স্টার দিয়ে রাখছি, ঠিক আছে? এটা স্টার দিয়ে রাখছি একটা। আমি জাস্ট এটা একটু তোমাদের এটা একটু টিক করি এটার ক্ষেত্রে। আচ্ছা, সো 0 ডিগ্রি তাপমাত্রার আমরা এটা না হলে একটু জুম দিতে হবে। অলরেডি কিন্তু মোবাইল ফোন গরম হয়ে গেছে। আচ্ছা, সো 0 ডিগ্রি তাপমাত্রায় একটি স্টিল বারের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, কিন্তু এত ডিগ্রি তাপমাত্রা এত মিটার বলছে। সো দৈর্ঘ্য প্রসারণ সহগ, তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে হচ্ছে আলফার মান আমাকে বের করতে হবে। তোমরা কি পারবে না? আমরা আলফার মানটা এখানে বসাবা। সো আমরা কি শিখেছি? আলফা ইকুয়াল L2 - L1, আমরা কিছুক্ষণ আগেই করেছি। সো L1 তারপর হচ্ছে কি T2 - T1, ঠিক আছে? এটা যারা করবা তোমরা হচ্ছে এটা একটু করার চেষ্টা করবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকবে। সো যে তাপ তরলকে বাষ্পে পরিণত করে তাকে কি বলা হয়? যে তাপ বাষ্পকে পরিণত করে তাকে কি বলা হয়? বাষ্পভবনের সুপ্ত তাপ। সো পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিকে কোন শক্তি বলা হয়? এটাও একটা আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি। তোমরা যখন এগুলো অভ্যন্তরীণ শক্তি কাকে বলে, তারপরে হচ্ছে বাষ্পভবনের সুপ্ততা কাকে বলে, এগুলো যখন পড়বা দেখবে ইজিলি তোমাদের কাছে এগুলো চলে আসবে, ঠিক আছে? ইজিলি চলে আসবে। আচ্ছা, একজন মানুষের দেহের তাপমাত্রা হচ্ছে 98 এত ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত হবে? এই সূত্র এটা। তার মানে আমাদের দেখো এই দুটা নিয়ে বেশিরভাগ আছে, সেলসিয়াসটা দেওয়া আছে। সো এই ক্ষেত্রে এই ফর্মুলাটা দিয়ে করতে হবে তোমাদের, ঠিক আছে? এবার আমার কাজ হচ্ছে তোমাদের কিন্তু সব কিছু দেখিয়ে দিচ্ছি একদম, ঠিক আছে? মানে কোন ফর্মুলাগুলো এমসিকিউতে বেশি বেশি আসতেছে এটা একটু মাথায় রাখো। সো এটা হচ্ছে সি এম দিলাম, অর্থাৎ তোমরা কমেন্টে জানাবা। এটা একটু নিয়ে রাখো। এটা একজন তাপমাত্রা হচ্ছে এটা। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, ক্ষেত্র প্রসারণ সহগ হচ্ছে বিটা, আয়তন প্রসারণ ক্ষেত্রে আমরা এটা শিখেছিলাম কোনটার মধ্যে সম্পর্ক আছে। এটা আমরা এখন দেখেছিলাম কিনা বলো তো? এই যে এর আগে আমরা দেখেছি আলফা ইকুয়াল, সো আলফা বিটা তারপর হচ্ছে কি গামা, এটা হচ্ছে 2 এবং 3, এরকম শিখেছিলাম কিনা বলো তো? আমরা এই ফর্মুলাটা থেকে এখানে আসছে কোনটা? ওই ফর্মুলাটা আমাদের এখানে আসছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে তোমরা এটা মাথা রাখবা, এটা হচ্ছে 6 আলফা এবং 3 2 হচ্ছে গামা। এই ফর্মুলাটা মুখস্থ রাখবে। এটা অনেক বুড়ো আসছে, দেখো অনেক বুড়ো আসছে, ঠিক আছে? দেখো কতটা ইম্পর্টেন্ট, দেখো এই সহগটা যে বার বলছিলাম এই টাইপটা কতটা ইম্পর্টেন্ট হবে। এবার আসো নিচের কোনটা সঠিক আমরা একটা দেখি। একটা হচ্ছে TF, এটা হচ্ছে 9, এটাও সঠিক আছে। সো এটাও সঠিক আছে, রাইট? সো তারপরে হচ্ছে 9 না, এটা ভুল হচ্ছে, এটা শুরুতেই ভুল হয়ে গেছে। সো এটা কেলভিনের ক্ষেত্রে 9 না, কেলভিনের ক্ষেত্রে 5। সো ফারেনহাইট 9 এবং কেলভিনের ক্ষেত্রে 5, 273.20। হ্যাঁ, দুইটাইতে দেখা যাচ্ছে, তাই না? দুইটা আমাদের কি দেখা যাচ্ছে? দুইটাই দেখা যাচ্ছে। সো এটা তো ভুল হবে, সরি এটা ভুল হবে, কারণ -39, আমি এটা ক্লিয়ার করে নেই। আনসার হচ্ছে এটা। এবার আসো 10 কেজি বড়ের একটা বস্তু তাপদান ক্ষমতা আমার সি এর ভ্যালু দেওয়া আছে। তারপর হচ্ছে আপেক্ষিক তাপ, তার মানে আমাদের এসটা বের করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম? সি ইকুয়াল
এম এস, তাহলে এস এর মানটা বের করে, সো এস ইকুয়াল হচ্ছে কি সি ডিভাইড বাই এম। তাহলে আমার সি এর মান কত দেওয়া আছে? আমার সি এর মান দেওয়া আছে 400 জুল, 400 আচ্ছা সরি 4000, এবং এটা আছে 10 কেজি। তো এই ক্ষেত্রে আমাদের 400 কোনটা আছে? এই যে এটা 400 জুল পার কেজি পার কেলভিন। সো রূপার আপেক্ষিক তাপ, খেয়াল করো, আপেক্ষিক তাপ যখন বলবে মাথা রাখো, আপেক্ষিক তাপ যখন বলবে তার মানে হচ্ছে আমাদের এস এর ভ্যালুটা দেওয়া আছে এবং এটা হচ্ছে 5, তার মানে তাপ ধারণ ক্ষমতা সি এর ভ্যালুটা বের করতে হবে। তার মানে হিউজ পরিমাণ আমাদের এটা এমসিকিউর জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? এই যে এটা, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই যেটা, ঠিক আছে। এই সূত্রটা সি ইকুয়াল এম এস, এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার এমসিকিউর জন্য, বেশি বেশি তোমার এখানে আসছে, ঠিক আছে। আচ্ছা, সো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত ফারেনহাইটে সমান হবে বা সমান হয়, এটা একটু তোমার জানতে হবে। সেটা হচ্ছে 104 ডিগ্রি সেলসিয়াসে কত বলতো? 104 ডিগ্রি ফারেনহাইটে, সরি 100 ফারেনহাইটে 40 ডিগ্রি সেলসিয়াসে। তখন তুমি এটা টিসিতে বসাবা, যেমনটা দেখো তোমার ফারেনহাইট বের করতে বলছে, তখন তুমি এখানে বসাবা, সরি টিসি ডিভাইড বাই হচ্ছে 5 ইকুয়াল টি এফ মাইনাস 32 ডিভাইড বাই হচ্ছে 9। তো তুমি টিসি বিল কত বসে? টিসি বিল হচ্ছে তোমার 40 বসাবা, তার টি এফ ভ্যালুটা বের হয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পার্ট পাওয়া যায়? একই পার্ট পাওয়া যায়, এটা কিন্তু এটা মুখস্থ, এটা একদম মুখস্থ। সেটা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস, এটা একটু মুখস্থ করে দিলাম, ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ। তাহলে নিচের কোনটির আপেক্ষিক তাপ বেশি? আমরা কিছুক্ষণ আগেও পড়ে আসছি এরকম একটা, তাহলে কোনটার বেশি হবে? এটা হচ্ছে তাপ এসটা। তাহলে চাপ বাড়ালে মোমের গলনাঙ্ক কেমন হবে? চাপ বাড়ালে অবশ্যই আমাদের এটা রিপিট পাইছিলাম না, একদম পুরো 3বার আসছে, এটাও কিন্তু রিপিটেড। তাহলে নিচের কোনটি গলনাঙ্ক সবচেয়ে বেশি? নিচের কোনটি গলনাঙ্ক সবচেয়ে বেশি? সেটা হচ্ছে টাংস্টেনের সবচেয়ে কি বলতো বেশি। তাহলে সীসার আপেক্ষিক তাপ, সীসার আপেক্ষিক তাপ কত হবে? এটা মুখস্থ হচ্ছে 130 ডিগ্রি পার জুল, এটা মাথায় রাখতে হবে। 10 গ্রাম পানির তাপমাত্রা 30 ডিগ্রি থেকে এত উঠলে তাপের প্রয়োজন হবে। কি বলতো? তাপের প্রয়োজন হবে। তাপের প্রয়োজন সূত্রটা কি? আমার তাপের প্রয়োজন সূত্রটা হচ্ছে কিউ ইকুয়াল এম এস ডেল টি। তো ডেলের বিলটা বের করবা, এখানে কত আসবে? 5। আমার কী দেওয়া আছে? 100 গ্রাম দেওয়া আছে। 100 গ্রাম মানে হচ্ছে তোমার এখানে 0.1 ইন্টু আমার এসের বিল পানির জন্য যখন বলছে এটা হচ্ছে 4200 ইন্টু আমার এটা হচ্ছে 5। সো এটার আনসার বের করে, আনসার যেটা বের হবে ওটাই দিবা, ঠিক আছে। আচ্ছা, সো 1 জুল সমান কত ক্যালোরি? 1 জুল সমান, এটা মুখস্থ, এটা অবশ্যই পারার কথা। দেখি তোমরা এটা কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে। যারা ক্লাস দেখবা শেষ পর্যন্ত অবশ্যই তোমরা কেমন জানাবে 1 জুল সমান কত ক্যালোরি, ঠিক আছে। আচ্ছা, সো ক্যালোরিমিতি মূলনীতিটা কি? ক্যালোরিমিতি মূলনীতিটা কি? সেটা হচ্ছে গৃহীত তাপ এবং বর্জিত তাপ কী হতে হবে? সমান হতে হবে। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। সো একজন মানুষের দেহের তাপমাত্রা যদি 100 ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে সেলসিয়াসের তাপমাত্রা কত হবে? পারবো। আমাদের কিন্তু কেলভিনতে খুবই কম আসছে। এই দুটো সূত্র কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করবা। সো এই দুটো সূত্র থেকে আমাদের কিন্তু চলে আসছে। তাহলে পানির আপেক্ষিক তাপ কত? এই যে 42, এটা। সো নিচের কোনটি আপেক্ষিক তাপ হচ্ছে এত, তার মুখস্থ রাখতে হবে। আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছিলাম, রাইট? 2000 কার হয় বলো তো? সো 2000 কার হয়? জলীয় বাষ্পের, ঠিক আছে। সো নিচে কোন তাপমাত্রার পানি ফুটতে থাকবে? পানি ফোটার জন্য কত লাগবে? এটা হচ্ছে কনভার্ট করবা, ওই যে টিসি ডিভাইড বাই 5 ইকুয়াল টিএফ মাইনাস 32 থেকে 9, যেটা আসছে এটি থেকে তোমাকে কী করতে হবে? কনভার্ট করে আনতে হবে 212 ফারেনহাইটে, ঠিক আছে। তারপর হচ্ছে 25 ডিগ্রি তাপমাত্রা পানি এবং এত ডিগ্রি তাপমাত্রা মিষ্টি করলে নিচে কোনটা ঘটবে? এটা হবে তোমার 25 ডিগ্রি তাপমাত্রা তাপ গ্রহণ করবে, এটা 25 ডিগ্রিতে গ্রহণ করবে। তাপের প্রয়োজন আবার তাপের যখন বলছে কিউ ইকুয়াল এম এস ডেল টি, এম এস কি বলতো? ডেল টি, এটা দিয়ে করবা, একদম হয়ে যাবে। বাষ্পীভবন পদ্ধতিতে পানি কত তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়? ঠিক আছে, কত তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় এটাও মুখস্থ টাইপের, মুখস্থ যেগুলো হচ্ছে আমি স্টেপ দিয়ে রাখছি এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে রাখলে তোমাদের হচ্ছে ইজি হবে এটা। তাহলে কত হবে বলো? বাষ্পীভবন পদ্ধতিতে পানি কত গ্রাম তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়? লাইভ ক্লাস নিলে একটু অনেক বড় করা যায়, তারপরে চেষ্টা করবো হচ্ছে অল্প সময়ের মধ্যে তোমাদের শেষ করে দেবো। তাহলে বাষ্পীভবন পদ্ধতিতে পানি কত তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়?
আমরা যখন টানা ক্লাস নিই আমাদের হচ্ছে এখানে তোমরা যারা ক্লাস করো আমাদের তো কন্টিনিউয়াসলি কথা বলতে হচ্ছে, সরি। তাহলে আমরা এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক কী বলতো? এসআই এককে এটা যদি না পারো তার কোনো মানসম্মান থাকবে বলো? কেলভিন। এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক কী বলতো? কেলভিন। তারপরে 2 কেজি ভরে পানির তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কী পরিমাণ তাপ শক্তি প্রয়োজন হবে? রিপিটেড এই যে আমরা কিউ ইকুয়াল আমরা এমএস ডেল্টা যেটা পেয়েছি ওটা দিয়ে এটা বের করবো। পদার্থে তাপমাত্রিক ধর্ম ব্যবহার করা হয়। আমরা এখনো পর্যন্ত কি কঠিন কোনো কিছু পাইছি বলো তো? আমরা এখনো পর্যন্ত কোনো কিছু পাই নাই, ঠিক আছে? বাট আমরা যেগুলো করতেছি এগুলো দিয়েও কভার হবে। আমরা যেগুলো মানে প্র্যাকটিস করতেছি, আমি বললাম তো রিভিশন ক্লাসে হচ্ছে পুরা আপডেটের প্রশ্ন পাবে। কোথায়? রিভিশন ক্লাসে। বাট এখন যখন আমরা একটা এমসিকিউ সিরিজ করতেছি, আমার এটা করার পর তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে, হ্যাঁ যেভাবে আসুক অন্তত যে সূত্রগুলো দেখাইছি, অর্থাৎ এই সাইডের মধ্যে যে সূত্রগুলো আছে এগুলো দিয়ে তোমার কভার হয়ে আসবে, এগুলো একদম কভার হয়ে আসবে, মাথা রাখবা। তারপর আমাদের কি বলছে? পদার্থে তাপমাত্রিক ধর্ম ব্যবহার করা হয় কোথায়? এটা অবশ্যই মাথা রাখবা। বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহার করা হয়, ভালভের ফিলামেন্টে ব্যবহার করা হয়, সো অ্যালকোহলে থার্মোমিটারও ব্যবহার করা হয়। সো আলটিমেটলি আমার আনসার কী হবে? 1 2 3। যদি যশুর বুড়ো আসছে, বোর্ড দেখিও না, যেগুলো করাচ্ছে এগুলো সবগুলো কিন্তু বোর্ডে আসা। সো বস্তু কর্তৃক গৃহীত তাপ অথবা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে বস্তুর কিসের উপর নির্ভর করে বলতো? সেটা নির্ভর করে বরের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে। তাহলে এখানে একটা বাটিতে দিছে, এটা তেমন ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। তারপর দেখো আমরা এখানে পদার্থের তাপমাত্রিক ধর্ম হচ্ছে কি? পদার্থের তাপমাত্রিক ধর্ম হচ্ছে সো আয়তন আছে, চাপ, রোধ, দৈর্ঘ্য, তোমার আছে ঘনত্ব আছে, কেমন? সো আলটিমেটলি আমাদের আনসার কত হবে? 1 2 3। কোনো বস্তু তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছে যাওয়ার পরে যতই তাপ দেওয়া হোক না কেন তাপমাত্রা বাড়ে না। কারণ কেন? কারণ এই তাপ আসলে বস্তুর অবস্থান্তর ঘটাতে কাজে লাগে, এবং আরেকটি হচ্ছে এই তাপ আসলে বস্তুর অণুগুলোর বন্ধন ছিন্ন করতে প্রয়োজনীয় শক্তি প্রয়োজন হয়। সো আলটিমেটলি 1 এবং 2। সুপ্ত তাপের মাধ্যমে, খেয়াল রাখো, সুপ্ত তাপের মাধ্যমে আমাদের কী হবে? বস্তুর তাপমাত্রা কি বৃদ্ধি পায়? আসলে বৃদ্ধি পায় না, এটা আমরা কিন্তু রিপিটেড পেয়েছিলাম। সো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় এবং বস্তুর আন্তঃআপেক্ষিক বন্ধন শিথিল হয়, এটাও কিন্তু মাথায় রাখবা এক্ষেত্রে 2 3। সো মোমের ক্ষেত্রে কী হবে? চাপ বাড়ালে গলনাঙ্ক কিন্তু কী পায়? বৃদ্ধি পায়, মাথায় রাখো। 1 নাম্বারটা পুরার আগে গেছে। 1 নাম্বারটা কি? 1 নাম্বার যখন হ্রাস পায় তার মানে এটা বাদ গেছে, তাহলে 1 নাম্বারটা কোথায় কোথায় আছে? তার মানে আমার এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। একদম ট্রিক্স শিখাচ্ছি। কী শিখাচ্ছি বলতে? এখন ট্রিক্স শিখাচ্ছি। তোমার মোমের ক্ষেত্রে 1 নাম্বারটা বাদ যখন, তখন 2 3, এই যে 2 3 যেটা আছে এটা, ঠিক আছে? এটা লেস ইম্পর্টেন্ট। আমাদের আরেকটা আছে, আর কোন মোমের স্ফুটনাঙ্ক, এটা মাথা রাখবা, এটা মুখস্থ রাখতে হবে। সো 400 কত? 53। 400 কত? 53। তাহলে সম্পূর্ণ বরফ বলতে প্রয়োজনীয় সময় কত মিনিট দেখছো? এটাও বুড়া সাহেব, তাহলে কেউ বলতে পারবা? কে বলতে পারবা এখন? এটা কে বলতে পারবা বলো? এটা কমেন্টে বলে যাবা, ঠিক আছে? এটা কমেন্টে বলে যাবা। সো যে সম্পূর্ণ বরফ গলাতে প্রয়োজনীয় সময় কত মিনিট, এটা কিন্তু তোমরা দেখি যারা যারা ক্লাস করছো, অবশ্যই আমার শুরু ক্লাস যারা করছো, অর্থাৎ শুরুতে আমরা যে এটা বুঝাইছিলাম এটা যারা করছো অবশ্যই বলতে পারার কথা। তারপর এবার দেখো আমরা এটা করি যে বরফ গলা পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট? প্রয়োজনীয় সময় কি বলো তো? কত মিনিট? এটা খেয়াল করো, আমাদের এটা হচ্ছে এখান থেকে বরফ এবং এটা হচ্ছে পানি, বরফ এবং এটা হচ্ছে পানি। তাহলে বরফ গলা পানির তাপমাত্রা এখান থেকে বরফ হয়েছে, সো স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট? সো আমার পানিতে এখানে পানির শেষ বিন্দু মানে এত মিনিট। সো 35 থেকে 15 বাদ দাও, সো 35 থেকে 15 বাদ দিলে 20 মিনিট, আনসারটা হচ্ছে 20 মিনিট, ঠিক আছে? আমাদের ক্লাস এখানেই শেষ করব। সো আলটিমেটলি ক্লাস কেমন লাগতেছে তোমাদের মতামত জানাবা একটু। এবং এই চার্টটা হচ্ছে, এই চার্টের বাইরে হচ্ছে আমরা একটাও এমসিকিউ বাইরে থেকে করি নাই। এবং সামনে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ আসবে। তোমরা যারা হচ্ছে ভর্তি হতে ইচ্ছুক বা যারা হচ্ছে ভর্তি হবে, তোমাদের জন্য ফ্রিতে থাকবে, ঠিক আছে? দেখে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই আমি তোমাদের জন্য একদম ফ্রিতে দিয়ে দেবো। তোমাদের কাজ কী হবে? যারা হচ্ছে তোমাদের ক্লাসগুলো করতেছো অবশ্যই তোমাদের মতামত জানাবা। তোমাদের 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 যাতে ভালো কিছু হয় এই জন্য করাচ্ছি।
সো আমার জন্য দোয়া করবা যাতে তোমাদের আরও ভালো ভালো ক্লাস আপডেট দিতে পারে বা দিতে পারে, তোমাদেরকে উপহার দিতে পারে। এবং যাদের হচ্ছে আর্থিক সমস্যা, তোমরা চাইলে ক্লাসগুলো করতে পারো। তোমাদের ফ্রেন্ডদের মধ্যে যদি কারো একটু প্রবলেম হয়, যারা হচ্ছে প্রাইভেট পড়তে পারতেছে না, তোমরা চাইলে এই ক্লাসগুলো তাদেরকে সহায়তা হিসাবে দিতে পারো, এটুকু করতে পারো। জ্ঞান প্রদান করলে তুমি জ্ঞান পাবে, এটা মাথায় রাখবা। তুমি অন্যকে যখন সাহায্য করে দেখবে উপরওয়ালা তোমার জন্য অটোমেটিক তোমার জন্য দিয়ে রাখবে, ঠিক আছে? সো তাহলে এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা যাতে আমি সুস্থ থাকি, তোমাদেরকে এইভাবে ক্লাসগুলো কন্টিনিউ দিতে পারে, ঠিক আছে? আর ভালো লাগলে ক্লাসটা শেয়ার করবা তোমাদের ফ্রেন্ডজনের মাধ্যমে, প্রত্যেকটা জায়গায় শেয়ার করতে পারো, ঠিক আছে?